কয়েক মিনিট, সেটা আমরা প্রত্যেকেই করতে পারবো। কিন্তু এখানে গল্পটা যেটা থাকে, এটা বলেছে রোহিত সেল করছে দুটো বই বই 60 টাকার প্রত্যেকটা দাম, মানে এটা বুঝে নিতে হবে যখন প্রত্যেকটা দাম, তাহলে এখানে এসপি সেম এর কনসেপ্ট দেওয়া রয়েছে। বিক্রয় মূল্য একটাই লাভ করছে 20%, একটাতে লস 20%। আমরা ইজিলি করে দিই 20 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট লস অলওয়েজ, এটা উত্তর পেরে যাবে। যদি x% গেন থাকে আর x% লস থাকে, এটা হবে উত্তর। তাহলে 400/100 4% হয়ে যাবে। কারো যদি আনমিউট করা থাকে মিউট করে নিও, যখন অসুবিধা হবে তখন বলবে। তো 4% লস হবে উত্তর। কিন্তু গল্পটা হচ্ছে, একটু যদি কোশ্চেনটাতে এখানে যদি বলে দেয় ধরো 25% গেন আর এখানে বলেছে 20% লস, তখন অনেকে ভুল করে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস মাইনাস XY/100 এই কনসেপ্ট করে করতে চাই। মানে তারা ভাবে কি, যে এই যে x²/100 এসছে, এটা এইভাবে এসছে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস মাইনাসে এক্স ইন্টু এক্স বাই x²/100। কিন্তু ব্যাপারটা এইরকম ভাবে সাকসেসিভের অ্যাপ্রোচে করা যায় না। ঠিক আছে, আমরা ট্রিক বা সূত্র হিসাবে এটা করতে পারি, বাট দ্যাট ইজ নট এথিক্যালি কারেক্ট। কেন বলছি ভালো করে বোঝো। আমি কোশ্চেনটা কিন্তু একটা সহজ কোশ্চেন ধরে করাচ্ছি, আর একটা কোশ্চেন যেটা পরীক্ষায় আসে এবং আসতে পারে। কি বলা হয়েছে, যে একটা জিনিসে আমার লাভ হয়েছে কত পার্সেন্ট, 25%, আর একটাতে 20% লস হয়েছে, তাহলে ওভারঅল কত হবে। একটা জিনিস বুঝবে, যখন এসপি সেম তখন যেভাবে করব আমরা এই অঙ্কগুলো, কনসেপ্টটা কি, একদিকে লিখবো সিপি একদিকে লিখবো এসপি। তাও চাইলে উত্তরটা করতে পারো, ফ্র্যাকশনে হোক যাই হোক উত্তরটা করতে পারো। ঠিক আছে, যদি বলেছে 25%, কি বলেছে, গেন মানে 1/4, 25% মানে সবাই জানো তো 1/4। তাহলে 4 টাকায় 1 টাকা লাভ, মানে 4 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে কত টাকায়, 5 টাকায়। আর যদি 20% লস থাকে, 20% লস মানে কত গো, কত হবে, 1/5। তাহলে 5 টাকার জিনিসটা 4 টাকায় লস হয়েছে। এবারে আমাদের এসপি কিন্তু বলেছে সেম, তাহলে আমাদেরকে এখানে এসপিটাকে সেম করতে হবে। 4 আর 5 কোথায় গিয়ে সেম হবে, ঠিক আছে। তাহলে ওখানে আমরা উপরেরটা 4 দিয়ে করে দেবো আর নিচেরটা 5 দিয়ে করে দেবো। আচ্ছা দাঁড়াও তো, অনেকে ঢুকতে পারছে না, একটু পাঠিয়ে দিই। হ্যাঁ, তো এখানে 4 দিয়ে এখানে 5 দিয়ে করে দেবো। 4 দিয়ে করলে একটা রেশিওতে বোথ সাইডে করতে হয়, এইদিকেও করব এদিকেও করব। তাহলে এদিকে পাচ্ছি 16, এদিকে পাচ্ছি কত বলো, 20, 25, আর এদিকে পাচ্ছি কত, 20 আর এদিকে 20। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি টোটাল যোগ করে, 41। টোটাল কত হচ্ছে 41, আর এদিকে কত হচ্ছে 40। তাহলে এখানে কত হচ্ছে, লস হচ্ছে 1 টাকা। কত টাকায়, 41 টাকায়। তাহলে 100 টাকায় কত, এইভাবে আমাকে ভাবতে হবে। ওকে, সব সময়ের জন্য। এবারে কোনো কোনো সময় দেখবে এই এক্স প্লাস ওয়াই করলে উত্তর মিলে যাবে, সেটা কোনো ডেটার উপরে নির্ভর করছে। ইন জেনারেলি সেটা হয় না। যেমন তুমি ধরো প্রথমে 25 গেন, তারপরে মাইনাস করে দিলে লস, প্লাস মাইনাসে মাইনাস, 20 × 25/100, হয় না এরকম ব্যাপারটা। তাহলে তুমি এটা ভাবলে 5 আসছে মাইনাস, এখানে কত হবে, কেটে যাচ্ছে 5, তাহলে 100 0% হয়ে যাচ্ছে না। তাহলে 0% লস গেন হচ্ছে, মানে নো প্রফিট নো লস। কি বললাম বুঝতে পেরেছো, দুটো এই মেথডটাই তো ভুল, এই সেক্সেসিভ মেথডটা, এটা তো ভুল। এসপি সেম যদি করি আমরা, তাহলে তো এইভাবে সিপিটা চেঞ্জ হবে, এটা তো ভাবো। তুমি একবার বাস্তব দিয়ে ভাবো, একবার 5 জন্য এসপিটা তো বলেছে, তাহলে 5কে যদি আমি 60 করি তাহলে 12 গুণ করতে হবে। ভালো করে বোঝো, 60 টাকায় যদি থাকে, এখানে যদি 5কে 60 করি, এখানে 12 দিয়ে গুণ করতে হবে, আর এটা কত হবে, 4 × 12 = 48 টাকা। আর এখানে যদি 4কে 60 করি, 15 দিয়ে গুণ করতে হবে, 4 × 15 = 60, 5 × 15 = 75 টাকা। এবার ভাবো, এখানে হচ্ছে 120, আর এখানে কত টাকা হচ্ছে, দেখো 123 টাকা।
তাহলে 123 টাকায় 3 টাকা লস হচ্ছে না, তাহলে 1/41 তো হচ্ছে। এই মেথডটাই তো ভুল, কিন্তু অনেকে এটা ঠিক মনে করে। সমস্যাটা এটাই, বুঝতে পেরেছো কনসেপ্টটা? কারো যদি কোনো সমস্যা হয় বলবে, হ্যাঁ। চলো, এই কনসেপ্টটাই হ্যাঁ থাকবে, এসপি সেম মেনশন থাকবে, ঠিক আছে। এই যে বলেছে এখানে মেনশন নেই, কিন্তু বলেছে রোহিত সোল্ড 2 বুকস অ্যাট 60 ইচ, মানে কি দুটোর দাম একই। ঘুরিয়ে এরকম বলে দেবে, কোনো জায়গায় 1 লাখ বলতে পারে, 10 লাখ বলতে পারে, তাহলে এই ডেটাটার কোনো কাজ লাগছে না। শুধুমাত্র কনসেপ্ট হচ্ছে এসপি সেম করে দাও, সেটাকে 60 বানাতে পারো, সেটাকে 100 বানাতে পারো, কিংবা এই রেশিওতে তুমি সমান করে দিতে পারো, হোয়াট এভার ইউ ক্যান, কিন্তু আলটিমেটলি কোথাও কাজে লাগবে না। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। অনেকে এইটা করাই, অনেক মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও কিন্তু এইটা দিয়ে করিয়ে দেয়, মানে এটা দেখবে অনেকে হয়তো দেখেছো এটা প্লাস মাইনাস দিয়ে করে দিয়েছে, এটা কিন্তু হয় না, টেকনিক্যালি নট কারেক্ট। একদম, একদমই তাই, একদমই। এটা কখন হয়, যখন ওই পরপর দুটো জিনিস বাড়ছে। একদমই, একদমই। একটা জিনিসের উপর দুবার যদি অ্যাপ্লাই হয় সেটা হতে পারে। চলো এটা একটু পরে করাচ্ছি আমি, খুব ভালো অঙ্ক একটা। আচ্ছা, এগুলো করিয়েছিলাম, এটাও করিয়েছিলাম তোমাদের সম্ভবত, এটাও করিয়েছিলাম তোমাদের, সেন্ট্রয়েডের অঙ্কটা করিয়েছিলাম তো আগের দিনে। যারা ছিল না ঠিক আছে, পরের দিনের অ্যাপে পেয়ে যাবে। আচ্ছা, এই দেখো এই কোশ্চেনটা কত উত্তর হবে, কি বলেছে দেখো, সবগুলোই করাবো আমরা আস্তে আস্তে। বলেছে কি, যে একটা কোশ্চেনে দেখো দেয়া আছে যে একটা সিপ, কেউ তিনজন, মানে 3 উইক রেখেছে 10টা সিপ, আর বি রেখেছে 15টা সিপ 4 দিনে, তাহলে ফাইন্ড দ্য রেন্ট। মনে রাখবে এইগুলো হচ্ছে সিপগুলোকে ভাববে ক্যাপিটাল, এমনিতেই সিপ গরু সব ক্যাপিটাল এখন, আর এই যে উইকস এইগুলো সব হয়ে যাবে টাইম। এবারে প্রফিট রেশিও কম্পাউন্ড রেশিওতে একটু বলে দিই, হ্যাঁ। আমরা যখনই কোনো জিনিস আলোচনা করব প্রথমের দিকগুলোতে একটু প্রি হিস্ট্রিটা বলে দেবো। দেখো, পার্টনারশিপ বিজনেসে 2 ধরনের পার্টনারশিপ হয়, কেউ বলতে পারবে কি কি ধরনের পার্টনারশিপ বিজনেস, কি কি ধরনের, এনিওয়ান? ওকে, একটা হচ্ছে সিম্পল পার্টনারশিপ বলে, একটা হচ্ছে কম্পাউন্ড পার্টনারশিপ বা মিক্স পার্টনারশিপ। সিম্পল পার্টনারশিপে কি হয়, যদি দুটো কেস হয়, একটা হচ্ছে ক্যাপিটাল সেম, ক্যাপিটাল ফিক্সড, টাইম ফিক্সড, ক্যাপিটাল সেম, টাইম সেম, তাহলে প্রফিটও সেম হবে। 2 নম্বর কেস হয় ক্যাপিটাল সেম, টাইম ডিফারেন্ট, তাহলে প্রফিট কি হবে টাইমের অ্যাকর্ডিং, টাইমের রেশিও যা হবে প্রফিট সেই অনুযায়ী হবে। আর একটা হয় ক্যাপিটাল ডিফারেন্ট, টাইম সেম, তাহলে প্রফিট হবে ক্যাপিটালের অ্যাকাউন্ট, মানে প্রফিট আর ক্যাপিটালের রেশিওটা একই হবে। এগুলো হচ্ছে সিম্পলের 3টে পার্ট। আর কম্পাউন্ডে মানে ধরো দুজনের ক্যাপিটাল বলেছে C1 আর C2, আর দুজনের টাকা বলেছে, টাইম বলেছে T1 একজনের সময় আর T2 একজনের সময়। তো যদি একজন T1 সময়ের জন্য একজন T2 সময়ের জন্য ইনভেস্ট করে, তাহলে প্রফিট হবে কত, C1 T1 ইস টু C2 T2, এই গল্প। এবারে যদি দেখা যায় ক্যাপিটাল দেওয়া রয়েছে C1 T1, C1 C2, প্রফিট দেওয়া রয়েছে P1 P2, তোমাকে টাইমটা বার করতে বলেছে, ঠিক আছে। ওকে, টাইম কি হয়ে যাবে, টাইম ইকুয়াল টু দেখো ক্যাপিটাল আর টাইম গুণ করলে পাই প্রফিট, সবসময় টাইম বললে সিম্পল প্রফিট বাই ক্যাপিটাল, প্রফিট বাই ক্যাপিটাল করে দেবো। এবার এখানে বলেছে কি রেন্ট কত দিতে হবে, মানে প্রফিটটা কত পাবো, সিম্পল, তাহলে 3 10 30 ইস টু 4 15 60, তাহলে কত হবে 1:2, খতম, অপশন এ। ওকে, অনেক সময় কি হয় এইটা দেয়া থাকে না, এখানে দিয়ে দেবে একটা রেশিও, এরকম প্রচুর অঙ্ক আছে, পার্ট অফ দ্য গেম, শুধু এই কনসেপ্টটা রাখলেই হয়ে যায়। আর একটা কনসেপ্ট আছে পার্টনারশিপ, পার্টনারশিপ বিজনেস 10 মিনিটে পুরোটা জিস্ট করা যায়। 2 ধরনের পার্টনার হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, আর একটা হচ্ছে কি স্লিপিং পার্টনার। অ্যাক্টিভ পার্টনার কি করে, এ আর বি দুজনে আছে, ধরো এ আর বি দুজন আছে,
তাহলে এ আর বি যদি দুজনেই অ্যাক্টিভলি কাজ করে, মানে ধরো এ একটা এমডির পদ সামলাচ্ছে আর বি একটা চেয়ারম্যানের পদ সামলাচ্ছে, এবং তারা দায়িত্ব সামলাচ্ছে, এবং তারা দায়িত্ব সামলানোর এগেনস্টে কিছু একটা বেতন নেবে। ধরো এ আর বি কে যদি কোনো তৃতীয় ব্যক্তিকে এমডি বা চেয়ারম্যান বা সিইও রাখতে হতো, তাহলে তাকে পে করতে হতো। তোমরা যারা শার্ক ট্যাঙ্ক দেখেছো তাহলে দেখবে বলে দিয়েছে যে आप लोग कितना सैलरी लेते हैं, ওই স্যালারি क्यों ले रहे हैं वो लोग, क्योंकि ওরা ফাউন্ডার, বাট দে হ্যাভ, মানে তাদের কোনো একটা তার একটা রোল আছে। কেউ সিইও বলে যে আপনি কোন পজিশনে আছেন, কেউ বলবে সিইও, কেউ বলবে এমডি। তাহলে সেই পদগুলো সামলানোর জন্য কিন্তু একটা টাকা পাচ্ছে, সেই জন্য কিন্তু ওরা টাকা নেবে, সেই জন্য তাদেরকে অ্যাক্টিভ পার্টনার বলা হয়। কিন্তু একজন এসে বললো মেরে কে মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিসে উঠাইয়া, তো একজন বললো আমি আমার মানে বাবার কাছ থেকে নিয়েছি। বাবা বিজনেস করছে না, ওই সিইও এরাই দেখছে, বাবার আলাদা বিজনেস আছে। তাহলে যখন প্রফিট হবে এরা প্রফিটও পাবে, অ্যাক্টিভ পার্টনারটা স্যালারিও পাবে, স্যালারি কাটছাট করে যেটুকু প্রফিট হয়েছে সেখান থেকে স্যালারিটা গেল আগে, তারপর যেটা বেঁচে থাকবে নিজেদের ক্যাপিটালের অনুপাতে ভাগ হবে। আর স্লিপিং পার্টনারে কি হবে, ধরো এ আর বি দুজনেই টাকা দিয়েছে, 2:1 অনুপাতে টাকা দিয়েছে, তো বছরের শেষে এ ধরো অ্যাক্টিভ পার্টনার, ও 100 টাকা বেতন নিল, 300 টাকা যদি হয় বা 400 টাকা হচ্ছে লাভ হয়েছে, 100 টাকা হচ্ছে এর বেতন মান্থলি বা বছরে, 100 টাকা বি, এ হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, ও যেহেতু কাজ করছে এমডি রোল, তাহলে ও আগে 100 টাকা কাটবে, তারপরে যে 300 টাকাটা বেঁচে থাকবে সেটা 2:1 অনুপাতে ভাগ করবে, মানে বি তখন 100 টাকা পাবে, এ পাবে 200 টাকা, এইভাবে ভাগ হবে। এই হচ্ছে অ্যাক্টিভ পার্টনার এবং স্লিপিং পার্টনারের পার্ট। যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের এই সরি ইয়ের করব, আমরা এই পার্টনারশিপ বিজনেসের যখন আমরা আলাদা করে প্র্যাকটিস করব সেগুলো আবার বলে দেবো। ওকে, কোনো জিজ্ঞাসা কিছু? স্যার অফ টপিকের একটা কথা জিজ্ঞাসা করা আছে, বলছি যে এই যে চ্যাপ্টার গুলো, মানে এই পার্টনারশিপের এই যে চ্যাপ্টার গুলো, এগুলো কি আমরা আপনার ওই অ্যাপ থেকে হ্যাঁ অ্যাড হ্যাঁ, করতে পাবে পারবো? পাবে 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 পাবে। কিন্তু স্যার মানে সেইটা তো মানে আমাদেরকে বাই করতে হবে, তাই তো? না না, ভাই করতে হবে না, আমি ফাউন্ডেশনটা তোমাদের দিয়ে রাখবো এক্সট্রা, অত ইয়ে করার দরকার, তোমরা ভালো করে পড়ো তাহলেই হবে, না মানে প্র্যাকটিস করো, বাই করতে হবে না, কিচ্ছু বাই করতে হবে না, আমি সাপোর্টিং হিসাবে দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, কিচ্ছু বাই স্যার করতে হবে না। চলো, এটা করিয়েছিলাম আমি। এটা দেখো তো, এটা তো সহজ কোশ্চেন, কি হবে অ্যান্সার? একটা কনসেপ্ট অনেকেই বুঝতে পারে না, এটা তো সহজ, উত্তর কত হবে সবাই বলে দাও একটু। 500। আচ্ছা। 500 এটা বিশাল বিশাল হেভি সোজা অঙ্ক, কেন? কারণ যখন কোনো জিনিসের সেলিং প্রাইস বাড়ে, হ্যাঁ বলছে প্রফিটটাও ইনক্রিজ করছে, তাহলে যদি আমার সিপি তো ফিক্সড, ভালো করে বোঝো, সিপি তো আমার ফিক্সড, এসপিটা চেঞ্জ হচ্ছে, তাহলে ভালো করে একটা জিনিস বুঝতে হবে, সবসময় ডেটা দিয়েও দরকার নেই, এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে এসপি, এটা SP1, এটা SP2, এটা থেকে কিছু একটা জিনিস বেড়ে এটা হয়েছে, তাহলে এই গ্যাপটা যা ছিল এইটা যখন বাড়বে এই গ্যাপটা বাড়বে, ভালো করে দেখো, যদি এখানে এ এটা যা ছিল সেখান থেকে যদি এটা এ বাড়ে, তাহলে এখানেও প্রফিট যেটা ছিল সেটা প্রফিটটাও এ বাড়বে, তাহলে যতটুকু এসপি বাড়বে সেই জন্যই কিন্তু প্রফিটটাও বাড়ে। তার মানে 5% মানে হচ্ছে 35, 1% মানে কত হচ্ছে, সরি 7% মানে হচ্ছে 35, 1% মানে 5, আর সিপি হচ্ছে 100% মানে হচ্ছে 500। ওকে, এখানে কিন্তু এসপি বের করাই যাবে না, এখানে যদি কোথাও বলে এসপি, কোশ্চেন ভুল আছে, কি করে এসপিটা বার করে তুমি, কত ছিল তো তুমি জানো না তাই না, সেখানে দেখে টাইম ওয়েস্ট করো না, জানো, ছেড়ে দিও, কোশ্চেন ভুল আছে, ক্যান্সেল হয়ে যাবে, এই জিনিসগুলো বুঝতে হবে, কোনোদিন তুমি বার করতে পারবে না, এটা আরবিটারি, এটা ভ্যারিয়েবল, এটাতে কি আছে দরকার নেই, মানে এটা যদি ওয়াই থাকতো তাহলেও একই উত্তর আসতো, আগে ওয়াই ছিল এখন ওয়াই প্লাস 35, তার জন্য এই 500 উত্তর, এখানে যদি এক্স থাকে তাহলেও হবে, এখানে যাই থাকুক না কেন একই হবে, ঠিক আছে? চলো পরেরটা। আচ্ছা, এটা একটু পরে করাচ্ছে, আগে আমি অ্যারিথমেটিক গুলো করে নিই তারপরে করাচ্ছি, এটা বোধহয় করাইনি, চলো এটা করিয়েছিলাম কি, এটা করিয়েছিলাম প্রথম দিনে করিয়েছিলাম, এটা করিয়েছিলাম দেখো তো, 21-এরটা, এটা করাইনি, দেখো কি বলেছে, একটু কঠিন মনে হতে পারে, দেখো কি বলেছে,
কি বলেছে? আচ্ছা রেকর্ড হচ্ছে নাকি দেখে নিই, নাহলে ওকে বলো কি বলেছে, ভালো করে একটু দেখে নাও। এ পার্সন গেট, যারা পারবে একটু কমেন্টে উত্তর দিয়ে দিও। A person gets 3700 per week plus 2% commission on the sale of goods in the, হ্যাঁ বলো, হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো, আমি মানে 30-40 সেকেন্ড দিয়ে দিচ্ছি, চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নেই। কি বলেছে? এ পার্সন গেটস 3700 টাকা পার উইক প্লাস কত পেয়েছে, কমিশন পেয়েছে 2% করে অন দ্য সেল অফ গুডস এক্সেস অফ। আচ্ছা এটা কমিশনের অঙ্ক, এটা তোমরা হয়তো পারবে না। এই কোশ্চেনগুলো আমরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এগুলো আমাদের স্টাডি ম্যাটের কোশ্চেন। এই কোশ্চেনগুলো স্টাডি ম্যাটের কোশ্চেন, কমিশনের অঙ্কের। আমি বলে দিচ্ছি তবু, সহজ কোশ্চেন, হেবি মজা পাবে। অনেকেই হয়তো কমিশনের অঙ্ক করেনি। স্নেহা আছো? অনেকদিন আগে করিয়েছিলাম তোমাদের। ভালো করে কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই। বলছে একজন পার্সন 3700 টাকা পাচ্ছে, ঠিক আছে, প্লাস 2% কমিশন পাবে অন দ্য সেল অফ গুডস ইন দ্য এক্সেস অফ 2000, ভালো করে 10,000, মানে 10,000 টাকার বেশি ইনকাম হলে সে 3700 টাকা পার উইক কমিশন পাবে, প্লাস 2% কমিশন পাবে 10,000-এর জন্য। সে 3700 টাকা পাচ্ছে, প্লাস আরো 10% কমিশন পাবে 10,000 টাকার বেশি করার জন্য। ইফ ইজ এ উইক সেল ওয়াজ টোটাল 24,000, এক বছরে যদি, একটা সপ্তাহে যদি 24,000 টাকা টোটাল সেল হয়, তাহলে কত টাকা আর্ন করেছে। একদম বেসিক কোশ্চেন দিয়েছে। সেলসম্যানের 6খানা 7খানা টাইপ হয় সেলসম্যান অ্যান্ড কমিশনের। একটা সময় 2022 সাল অবধি, যখন এসএসসি সিজিএল আগের প্যাটার্নে হতো, 200 নম্বর ম্যাথ থাকতো, সেখানে এই ধরনের অপশন ভরে ভরে আসতো, ঠিক আছে। অ্যান্সার অ্যান্সার মিলছে না, না অ্যান্সারটা একটু ভুল আছে। হ্যাঁ এই 4-এর বদলে 3 হবে আর কি। এই কোশ্চেনগুলো খুব পড়তো, কিন্তু এগুলো মেন্সে আসে। ওকে, এইটা হবে উত্তর। যাই হোক, তো এইটা কেমন করে করবো দেখ, একদম বেসিক ভাবে, আমি কিছু জানার দরকারই নেই। 24,000 টাকা টোটাল সেল, এটাকে আমরা ভাগ করব দুটো ভাবে। একটা হচ্ছে তোমার 10,000 টাকার এমনি, তার জন্য একটা কমিশন পাবে। এক্সট্রা কত টাকা সেল করেছে সো? 14,000 টাকার, হ্যাঁ কি না? তাহলে এই টাকাটার জন্য তো সে 3700 টাকা পাচ্ছেই, হ্যাঁ কি না? তাহলে এক্সট্রা এই টাকাটার কত পার্সেন্ট পাবে? 2%। কত হচ্ছে বলো? 3700 প্লাস 280, 3980। বেসিক কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিলে, আমি যদি এখন দেখাবো, লাস্টে দেখাবো, থাকবে একটু মনে করাবে, এই ধরনের কতগুলো কোশ্চেন আসতে পারে সেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা খুব সহজ কোশ্চেন। অনেক সময় কি ধরবে, এইটা দেয়া থাকবে না, এক্সেস এর ওপর এইটা দেয়া থাকবে না, কত টাকা টোটাল সেল সেটা বার করতে হবে, টোটাল কমিশনটা দেয়া থাকবে। বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে দেয়া দেয়। বা কমিশনটা যদি এত বেশি হতো, একটাই 4% পায়, অন্যটাই 6% পাচ্ছে, বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে আসে। চলো পরেরটা। এটা তো সহজ, এটা বোঝা গেছে তো সবার? এটা কিন্তু পাতি একদম। চলো পরেরটা। আচ্ছা এগুলো ডিরেকশনের অঙ্ক আছে। এই কোশ্চেনটা দেখো, কি হবে উত্তর, ভালো কোশ্চেন। জিপি দুটো প্রোগ্রেশন আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, আর একটা আছে সেটা থেকে পড়ে না আমাদের। তো এটার উত্তর কত হবে? সেকেন্ড টার্ম, মেইনের কোশ্চেন 2022-এর। উত্তর পারলে করবে। 4 নাকি প্লাস মাইনাস 4? প্লাস মাইনাস নাকি কি হবে? জিওমেট্রিক সিরিজে কি প্লাস মাইনাস আসতে পারে? সেটা একটু ভাববে। 4 হবে, ওকে। এইগুলো এমন কোশ্চেন যেগুলো বাড়িতে এসে মনে হয় উত্তরটা ভুল করলাম না ঠিক করলাম, ওকে।
4 আর -4 এর মধ্যে গোলাবে যারা। চলো, একদম কারেক্ট, দুটোই হতে পারে। দেখো, জিপি হচ্ছে কি, কোনো জিনিস, জিপি হচ্ছে কোনো একটা সার্টেন জিনিস গুণ করে করে যায়। ধরো এখানে এ আছে প্রথম টার্ম, তারপরটা হচ্ছে এ আর, মানে ধরো আর গুণ করলাম, তারপরটা কত হবে, আবার আর গুণ করলাম, তাহলে কত হবে এ আর স্কোয়ার। এরকম করে আবার একটা আর গুণ করলাম, তাহলে কত হবে এ আর কিউ। এরকম করে করে মোট এনটা পদের জন্য লাস্ট পদ কত হয়, ওকে, লাস্ট পদ কত হয় না এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কারণ এখানে তো একটা কম হচ্ছে, দেখো 1 নম্বর পদের জন্য আর এর মাথায় 0 আছে, 2 নম্বর পদের জন্য 1 আছে, 3 নম্বর পদের জন্য 2 আছে, 3 নম্বর পদ 4 নম্বর পদের জন্য 4 আছে, তাহলে এন তম পদ বা লাস্টের পদটা কত, এটা এন মাইনাস ওয়ান। তাহলে জিওমেট্রির প্রোগ্রেশনে টি এন এর ভ্যালু হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন। যদিও সেসব কিছু লাগবে না, আমাদের আমাদের তিনটের জন্য বলেছে, প্রথমটা বলেছে 2, এখানে হবে 8। তো এখানে কি হতে পারে, 4 লিখে দিলেই হয়ে যাবে, এর 2ও হতে পারে +2 হতে পারে। এবারে জিওমেট্রিক প্রোগ্রেশনটাকে, এই যে প্লাস মাইনাসের কনফিউশনটা আসছে যাতে কোনোদিন না আসে, সেই জন্য মনে রাখবে এই কনসেপ্ট। এটা তো জিপির কনসেপ্ট গেল। জিপিটাকে কিভাবে দেখা যায়, আসলে জিপি মানেই তিনটে জিনিসের কন্টিনিউড প্রপোর্শন। এটা কি কেউ ভেবেছো? কন্টিনিউড প্রপোর্শন মানে কি, এ বি সি যদি কন্টিনিউড প্রপোর্শন থাকে, মানে ক্রমিক সমানুপাতিতে, এ আর বি এর যে অনুপাত, সেটাই হচ্ছে বি আর সি এর অনুপাতের সঙ্গে সমান। মানে এটার সাথে এটা যত গুণ, এখানে এটা তত গুণ থাকবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে তাই যদি হয় এ বাই বি ইকুয়াল টু হবে বি বাই সি, তাহলে মাঝখানেরটা হচ্ছে মিন প্রপোর্শন, বি ইকুয়াল টু রুট ওভার অফ এসি। তাহলে এখানে করো না, 8 দুগুণে 16, তাহলে রুটের ভেতর থেকে তো বেরোলে +-4ই আসবে, আর কোনোদিন কনফিউশনই থাকবে না। বলো, ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, চলো, তো এইভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি আর কি। চলো নেক্সট, পরেরটা। এটা বলো কত হবে, এটা তো পরীক্ষায় পড়ে। দেখো, চিনতে পারছো কোশ্চেনটা সবাই? দেখো তো, এই কোশ্চেনটা চিনতে পারছো? কে কে ভুল করে এসেছিলে প্রিলিমসে? তাহলে মেন্স থেকে কোশ্চেনটা দিয়েছিল। মেন্স থেকে কোশ্চেনটা দিয়েছিল, এটা কত হবে বলে দাও। এটার বেস রুল হচ্ছে অপশন টেস্টই, হ্যাঁ, এখানে বেস রুল অপশন টেস্ট। একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, কেউ ভুল করেছিল নাকি এটা? কি বলেছে, একটা মাল্টিপল চয়েস এক্সামে 30টা কোশ্চেন রয়েছে, যেখানে 2 নম্বর করে পাওয়া যায় কারেক্ট করলে। কারেক্টের জন্য ×2, ইনকারেক্টের জন্য -3। ঠিক আছে, প্রিলিমসে একই ধরনের, শুধু ইনকারেক্টের জন্য মাইনাসটা দেয়নি, লসেস ছিল না। ঠিক আছে, আচ্ছা, আর কি ছিল, আনঅ্যান্সার্ড, সেটা হচ্ছে 0। 6টা বাকি রেখেছে, রাজ 6টা করেনি, তাই তো? 6টা করেনি, কটা উত্তর দিয়েছে, 24টা। তাহলে 6টা যদি না করে, তাহলে আনঅ্যান্সার হচ্ছে কটা, 6টা। ওকে, স্কোর হচ্ছে 28। তাহলে কোনটা হতে পারে? তাহলে যদি আমি প্রথমেরটা ধরি, 22টা যদি ঠিক করে, তাহলে 22 × 2, আর 2 এর জন্য নেগেটিভ হবে, তাহলে 44 - 6, তাহলে কত হচ্ছে 38 হবে, 22 হবে না, তাই তো? যদি অপশনে 20 হয়, সবাই উত্তর করবে যাদের হয়ে যাবে, 20টা যদি কারেক্ট করে তাহলে 40, 20টা যদি কারেক্ট করে 4টে ভুল করবে, 12 নম্বর বাদ যাবে, তাহলে অ্যান্সার হবে কটা, 28। অপশন টেস্ট করে হয়ে গেল। অপশন টেস্ট করে না করে আর কোন পদ্ধতি করা যাবে? অ্যালিগেশন, ওটাও তাড়াতাড়ি হবে, কোনো ব্যাপার না। 24টা করেছে, আনঅ্যান্সারের জন্য কোনো চেঞ্জই হবে না, তো এটা 0, তো আনঅ্যান্সারটাকে নিয়ে ভাবার দরকারই নেই। 24টা কোশ্চেন, 24টাই ঠিক করলে 48 পেত। 24টাই যদি ঠিক করতো 2 নম্বর করে 48 পেত। 24টাই যদি ভুল করতো, -3 করে কত কমতো, 72 কমতো, হ্যাঁ কি না? তাহলে অ্যাকচুয়ালি পেয়েছে কত, 40। তাহলে এখানে আমরা দেখব, এখানে বিয়োগ করলে কত হবে 32, আর এখানে কত হচ্ছে 8। ওকে,
32 আর 8 হচ্ছে নাকি কিছু ভুল করলাম? 28 28 28 28 28 28 এখানে হচ্ছে 20 আর এখানে কত হচ্ছে? বিয়োগ করলে বিয়োগ থেকে বিয়োগ মানে যোগ হয়ে যাবে অ্যাকচুয়ালি। 28 দিয়ে 7 দিয়ে 9 একে 10 100। ওকে, তাহলে কত হচ্ছে? টোটাল তো 24টা, তাহলে টোটাল 120 আছে এখানে। 4 মানে কিছুই না, জাস্ট 5 দিয়ে কেটে দাও, 20 আর 4, 20টা ঠিক 4টে ভুল। ওকে, যারা অ্যালিগেশন বুঝতে পারোনি বলবে, আর একবার বলে দেবো। অ্যালিগেশন যারা বুঝতে পারোনি বলবে। মোট আমাদের 24টা কোশ্চেন করেছে, 6টা কোশ্চেন করেইনি। 24টায় যদি কারেক্ট করতো 3 নাম্বার করে, 2 নাম্বার করে ঠিক পেত, 48 পেত। 24টায় যদি ভুল করতো তাহলে 3 নাম্বার করে নেগেটিভ, রং করার জন্য 72 নাম্বার কাটা যেত। পেয়েছে অ্যাকচুয়ালি 48, দিয়ে আমরা এইভাবে কোনাকুনি ডিফারেন্স করবো। এই দুটো ডিফারেন্স 20। সবসময় বড়টা থেকে ছোটটা ডিফারেন্স করতে হয়। 28 থেকে যদি 72 ডিফারেন্স করি কত হবে? 28 মাইনাস মাইনাসে প্লাস 72 হয়ে যাবে। ডিফারেন্স করতে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? এটা 100। ওকে, তো আমাকে টোটাল আছে 120, কিন্তু টোটাল তো কত করতে হবে? 24। 24 করার জন্য 5 দিয়ে ভাগ করে দাও, এটা 24 হয়ে যাচ্ছে, এটা 4, এটা 20। এবারে 5 24 120, এই যে ডেটাগুলো বা মেন্টাল ক্যালকুলেশনগুলো কিন্তু একটু ফাস্ট হতে হবে নিজেদেরকে। ওকে, অদিতি বুঝতে পেরেছো? হ্যালো, বাকিরা অঙ্কন? ওকে, চলো পরে। এটা কত উত্তর হবে? Find the length of the longest thin rod that can fit inside a rectangular box that measure 15 সেমি by 10 সেমি by 5 সেমি। জলদি উত্তর বলবে। স্যার ডায়াগোনাল ফর্মুলাটা বলে দিন। ফর্মুলা কি ডায়াগোনালের? একটা রেক্ট্যাঙ্গেল, একটা বক্স। ভেরি গুড। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, হ্যাঁ একদমই তাই। তাহলে এটাকে করতে হবে, তাহলে একটা কত হচ্ছে? যোগ করলে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 225 প্লাস 25, 250 প্লাস 100, 350। তাহলে কত উত্তর হবে? করার দরকারই নেই, এগুলো করার দরকারই নেই। কি করব দেখো, 18 স্কোয়ার 324, 18 স্কোয়ার আর 19 স্কোয়ার হচ্ছে কত? 361, তার মাঝে থাকবে, অ্যান্সার হবে এটা। এটা যেমন আবার বর্গমূল করতে যেও না। ওকে, 18 স্কোয়ার কত? 324, 19 স্কোয়ার 361, তার বিটুইন বিলং করছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। 361 বর্গমূল হচ্ছে 19, 324 হচ্ছে 18, তাহলে 18 আর 19 মধ্যে থাকবে। ওকে, চলো নেক্সট পরেরটা। 28 হয়েছে তো সবার? বলছে দ্য পয়েন্টস দ্যাট কোলিনিয়ার হুইচ অফ দ্য ফলোইং টু, 22 কোশ্চেন। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 4-5টা করে কোশ্চেন প্রত্যেকবার আছেই। কোলিনিয়ার মানে কি কেউ বলতে পারবে? কোলিনিয়ার মানে যে পয়েন্টগুলো আছে সেগুলো একই পয়েন্টে একই লাইনের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? তো যখন কোনো একটা লাইন মানে লিনিয়ার হবে, তখন কি হয়, অনেক রকম ভাবে করা যায়। কিরকম ভাবে? ধরো এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, এটা একটা পয়েন্ট সি। এই এ বি সি দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন করব, আদৌ কি ত্রিভুজ হবে? এবিসি ত্রিভুজ যদি একটা লাইনেই 3টে পয়েন্ট হয়, এটা দিয়ে কি ত্রিভুজ তৈরি করা যাবে বলো? ট্রায়াঙ্গেল কি ফর্ম করা যাবে? তাহলে এরা আমরা করতে পারি ট্রায়াঙ্গেল। এদের যে ট্রায়াঙ্গেল হবে তার ট্রায়াঙ্গেলের এরিয়া হবে 0। ওকে, এবারে 3টে কোঅর্ডিনেট থাকলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল একটা সূত্র আছে। ধরো x1 y1, কেউ বলতে পারবে সেটা? x2 y2, x3 y3, আমি যদিও বলবো না, এত ডিটেলসে যাব না, ঠিক আছে? এর এরিয়ার একটা ফর্মুলা আছে, সেটা করাবো, সেটা ইকুয়াল টু 0, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। বিশাল ইজি। আবার একটা আছে,
যে এইটার আর এইটার যোগফলটাই এটা হয়ে যাবে, এটাও তো বলতে পারি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। তাহলেও দুটো পয়েন্টের লেন্থের জন্য একটা যে ফর্মুলা সেটা আমাকে জানতে হবে। এই যে দুটো দূরত্ব আছে না, সেই দুটো দূরত্বের মধ্যে, দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব, মানে যদি আমরা একটা x1 y1 পয়েন্ট রাখি, তাহলে এরকম একটা গ্রাফে একটা পয়েন্ট রাখা আছে x1 y1, আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2, এদের মধ্যে দূরত্ব কেউ বলতে পারবে? ডিস্টেন্স যারা পারবে বলো, কোনো ব্যাপার নেই, অনেকেই পারবে, না পারার কিছু নেই। কোথায়? √অফ x1 মাইনাস x2 তা হোল স্কোয়ার মাইনাস এটা। এবারে এইটা করতে হবে, এইটা করতে হবে, তারপরে এটা, সেটাও তো বিশাল কঠিন, তার থেকে এটা আবার ইজি। কিন্তু এইসব কিছুই দরকার পড়ে না, শুধু একটা কনসেপ্ট থাকার জন্য, ঠিক আছে? যদি এরকম পয়েন্ট থাকে a0 b0, এগুলোকে বলা হয়, ধরো a0 মানে কি একটা স্থানাঙ্ক এইভাবে থাকবে, এই যে লাইনটা a0 b0 মানে এই পয়েন্ট, মানে কোনো একটার এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস নেই, মানে এর জন্য কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিকটা জানতে হবে। যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো বা ফাউন্ডেশনে সমস্ত কিছু বলে দেবো, জাস্ট এখন আমি প্র্যাকটিসে যেটুকু বলবো আপাতত আজকের জন্য, সেটা হচ্ছে, দেখো এটা একটা লাইন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 0 0। এবার এই 0 থেকে এই দিকে যেটা যায় সেটাকে এক্স অ্যাক্সিস বলা হয়। তারপরে মানে কোনো একটা পয়েন্ট বলেছে 3 2, তো গ্রাফে বসাতে হবে। তো কেমন করে বসাবো? এদিক দিয়ে 3 গেলাম, উপরে 2 উঠলাম, এই পয়েন্টটা 3 2। তাহলে প্রথমে যেটা লেখা হয় এক্স, তারপর হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে বলেছে a0 মানে হচ্ছে এদিকে এ যাবো আর উঠবো না, মানে এটা হচ্ছে a0। আর 0 b মানে হচ্ছে প্রথমে 0 থেকে উপর দিকে চলে যাব, মানে এটা হচ্ছে ধরো 0 b, ঠিক আছে? আর 1 1 মানে হচ্ছে এই জায়গাটাই হবে, 1 গেলাম 1 উপরে গেলাম। তাহলে এই যে লাইনটা, এই যে একটা ত্রিভুজ তৈরি করছে, মানে এই যে লাইনটা, এইটা হচ্ছে আমাদের এই লাইনটা, মানে তিনটে পয়েন্ট দিয়ে হলে এইটা হচ্ছে কোলিনিয়ার লাইন, দেখেই বোঝা যাচ্ছে কোলিনিয়ার। এবারে যদি এরকম ভাবে ছেদ করে, এটাকে যদি মানে এই ওয়াই ইন্টারসেকশন বলে, এটাকে বলা হয় এক্স ইন্টারসেকশন, আর এটাকে বলা হয় ওয়াই ইন্টারসেকশন। যদি থাকে দুটো পয়েন্ট ওয়াই ইন্টারসেকশন আর এক্স ইন্টারসেকশন, মানে 0, মানে a0 0 b বা x0, যদি একটা পয়েন্ট থাকে, ভালো করে শোনো, মাথার মধ্যে ক্লিয়ার করবে। যদি কোশ্চেন থাকে একটা a0, একটা হচ্ছে একটা 0 b, এরকম যদি ইন্টারসেকশন থাকে, তাহলে তারা যদি কোলিনিয়ার হয়, ডাইরেক্ট একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? এই থেকেই বেরোচ্ছে, মানে এতটা মুখস্থ না করে শুধু এটা জানতে হবে, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এবারে এইটা যদি না জানো তাহলেই তো হবে না। এবারে যেহেতু এই লাইনটার ওপরে 1 1 অবস্থিত, তার জন্য x আর y এর জন্য 1 1 বসিয়ে দাও, ব্যাস খতম। কোনটা হবে উত্তর? অপশন ডি। বোঝা গেছে? কিন্তু তার জন্য ওই কনসেপ্টটা জানা দরকার। এই যে আমি বললাম, যখন x0 a0 y0 b এরকম ফরম্যাটে, মানে এটাকে বলা হয় এক্স ইন্টারসেকশন, একটা পয়েন্ট যদি এক্স অ্যাক্সিসকে ছেদ করে আর একটা পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসকে ছেদ করে, তাদের যে সমীকরণটা একই সরলরেখায় থাকবে, এবং তারা সেটার ইকুয়েশন হচ্ছে এইটা। মানে এই দুটো লাইন দিয়ে, এই দুটো পয়েন্ট দিয়ে, সিম্পল জিনিস, a0 b0 0 b দিয়ে অঙ্কিত একটা সরলরেখার যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা। ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ক্রসিং, মানে থ্রু দ্য পয়েন্ট a0 আর b0, তার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। বুঝতে পেরেছো? স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা। এই স্ট্রেট লাইনের মধ্যেই একটা পয়েন্ট তো 1 1 আছে, মানে সেখানে x এর ভ্যালুটা 1, y এর ভ্যালুটা 1, সেটাই বসিয়ে দিয়েছি, x এর জায়গায় 1, y এর জায়গায় 1। কারোর অসুবিধা? কিছু কিছু জনের অনেক একটু কঠিন লাগতে পারে, এটা খুবই স্বাভাবিক, কারণ যদি কোঅর্ডিনেট জিওমেট্রি একদম ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এখনই তো হবে না। শুধু এই বুঝতে পেরেছো কি বললাম? যদি আমি বলতাম, ধরো বলেছে 0 3, ছেড়ে দাও, পরীক্ষায় কোশ্চেন এসছে, এটাও আসতে পারে পরীক্ষায়। দাঁড়াও, ব্যাপারটা বোঝাই তাহলে। ধরো বলেছে 0 3 ও 5 0 দুটি বিন্দু দ্বারা সংযোজক সরলরেখার সমীকরণ কোনটা?
ডিরেক্ট তাহলে কি করব, এক্স বাই এ কোনটা, এটা A0 মানে এক্স এর জায়গায় যেটা আছে, এক্স এর জায়গায় কোনটা আছে 5, তাহলে এক্স বাই 5 প্লাস ওয়াই এর নিচে কি হবে 3 প্লাস 1, এটা হচ্ছে ইকুয়েশন। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এবারে এই লাইনটা দিয়ে যেহেতু এক এক একও পাস করছে, সেই জন্য এখানে এক বসিয়ে দাও, এখানে এক বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এখানে এ বি ছিল বলে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যালো, খুব কঠিন লাগছে? আ- সুজিতা, সুদীপ্ত মুখার্জি, শুভানু, স্বপন, ভাস্কর। হ্যাঁ বলো বলো। স্যার ওই যে ওখানে 1 1 যেটা ছিল তার মাঝে ইন্টারসেকশন। হ্যাঁ, যেহেতু কি বলেছে কোলিনিয়ার, কোলিনিয়ার মানে কি, এই যে লাইনটার মধ্যেই তো একটা পয়েন্ট আছে, ঠিক আছে? যে কোনো একটা ইকুয়েশনে যদি অন্য একটা বিন্দু থাকে তাহলে সেটা স্যাটিসফাই করানোর জন্য এক্স আর ওয়াই এর জায়গায় মানটা বসাতে হবে। যদি এখানে 2 3 থাকতো তাহলে এক্স এর জায়গায় 2 হতো, ওয়াই এর জায়গায় 3 হতো, এক একের জায়গায়। বুঝতে পেরেছো? যদি বলতো ডিরেক্ট ফর্মুলা। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, এক্স বাই এ আর ওয়াই বাই বি, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। আর পরীক্ষার হলে তোমাকে এগুলো জানতে হবে, তবে তুমি না করতে পারবে ওই সেকেন্ডে। তুমি যদি এই এখান থেকে যদি করো যে এটার ক্ষেত্রফল 0, তাহলে তো প্রচুর সময় চলে যাবে, তাই না? এটা হচ্ছে অ্যাপ্রোচ, অনেক দিক থেকে যাওয়া যায়, আমি তো বললাম ডিস্টেন্স ধরে করা যায়, এরিয়া ধরে করা যায়, আর এটা হচ্ছে বেস্ট ট্রিক। হুম, বলো। এ ধরতে হবে মানে না, মানে এটা হচ্ছে এক্স ইন্টারসেপশন, মানে এইরকম ভাবে যদি থাকে এক্স অ্যাক্সিস এই যে পয়েন্ট, এটা হচ্ছে কত 5 0 না, আর এটা হচ্ছে কত 0 3, 0 থেকে 3 যাচ্ছে। আমি তাহলে গ্র্যাপ দেখাই বলতে হবে, মানে গ্র্যাপ গ্র্যাপ কেমন করে ছোটবেলায় লেখচিত্র করতাম না, কিভাবে যেতাম, যদি এইভাবে থাকে, যদি এইরকম একটা লাইন তৈরি হয়, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এক্স বাই, এখানে এক্স ইন্টারসেকশনটা যেটা থাকবে, এখানে এ এর জায়গায় 5 আছে বলে এখানে 5, এখানে যদি এ এর জায়গায় এক্স থাকতো তাহলে এখানে হতো এক্স নয়, মানে ধরো পি আছে তাহলে এক্স বাই পি হতো। ধরো P0 আর 0 কিউ বলেছে, তাহলে কি হতো এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইকুয়াল টু হচ্ছে 1। বুঝতে পেরেছো? কিভাবে ছেদ করেছে সেটা আমাকে দেখতে হবে। চলো পরে। এটা তো করেছিলাম, এটা করেছিলাম না আগের দিনে, এটা বলো তো প্রথম দিনে পিউ করেছিলাম এটা 30-এরটা। না স্যার করেন। আচ্ছা ঠিক আছে, এটা করে নাও। কি বলেছে দেখো, এ শপকিপার বাই এ নাম্বার অফ বুকস, একটা দোকানদার কিছু নাম্বার বই কিনেছে। আরেকটা জিনিস একটা বলে রাখি, যেটা হয় আর কি প্রথমের দিকে বা পরের দিকেও এটা হবে, একটা কঠিন অঙ্ক হয়ে গেলে তোমরা মনে করবে যে তোমরা পয়সা দিয়ে একটা ক্লাস করছো, যদি কিছু অঙ্ক আটকাই বলবে, হ্যাঁ, তো তোমরা এটাও বুঝতে পারো যে কোন জায়গায় ল্যাক হচ্ছে, লেফট করে পালানো কোনো অপশন নেই। কারণ তোমাকে মেন্স যদি দিতে হয়, সিরিয়াস যদি হয়, সেই জন্য তোমরা ভর্তি হয়েছে একটা ব্যাচে, এখানে কেউ ফ্রি ক্লাসের কেউ নেই, সবাই পেড ব্যাচেরই আছে। তো সেইভাবে কিন্তু সিরিয়াসলি পড়বে, আমি তো আর বাইরের কোশ্চেন দিচ্ছি না। আর তুমি এর থেকে কোনো একটা শর্ট নিয়ম আমাকে করে দেখাও, তাহলে আমি বলবো যে ঠিক আছে এর থেকে শর্ট নিয়ম হয়। ঠিক আছে, শর্টটাও বড় কথা না, তোমাকে এখন কনসেপ্ট দিয়েই আমি ধরে ধরে বোঝাবো, কিন্তু তোমাকে এই লেভেলের অঙ্ক করতে হবে, তা পালানা কিন্তু অপশন নাই। এই যারা লেফট হচ্ছে, ঠিক আছে, অনেক লেফট হবে এখন, কারণ ওই ওই একটা সময়ের পরে ওই এনার্জিটাই চলে গেছে, একটু মাথাটা খাটাবো, একটু এইভাবে ভাববো। চলো, এ শপকিপার বাই এ নাম্বার অফ বুকস ফর ₹80, if he had 4 more books for the same amount, each book have cost 1 less, মানে 1 টাকা কম পড়তো প্রত্যেকটা বইয়ের দাম। কি হবে অ্যান্সার? বিশাল সহজ, ছোটবেলায় এগুলো আমরা এক্স ধরে করতাম, প্রত্যেকটি বইয়ের দাম ধরে নিতাম এক্স টাকা, তাহলে 80 টাকায় পাওয়া যায় 80/x। যদি 4টে বই, মানে এখন যদি 4টে বই বেশি পাওয়া যায় তাহলে এক্স প্লাস, মানে যেটা পাবো এখন দাম 1 টাকা করে কম পড়তো, x-1 80 দিয়ে করতাম। বলো অ্যান্সার কত হবে? উত্তর দিয়েছে একজন।
হলো ডিড হি বাই মানে কি আগেরটা? হলো হবে। 16 হবে। ডিড হি বাই বলেছে না, আগেরটা, পাস্টেরটা। দেখো কিচ্ছু করার দরকার নেই, অপশন টেস্ট মেরে দাও, ঠিক আছে? আমি যদি আগে দেখি 16, তাহলে 80/16 মানে কত টাকা? 5 টাকা করে। এখন 4টে যদি বেশি কিনি, আগে 16টা কিনতো, তাহলে এক একটা বইয়ের দাম 5 টাকা। এখন যদি 4টে বেশি কিনি, অত কিছু করার দরকার নেই, আরো শর্টে বলছি দেখো। আগে 16টা কিনলে এখন কিনবে 20টা, আগে 20টা কিনলে এখন 24টা, এখন 18টা কিনলে এখন কটা? 22টা। এখন 22, আগে 22টা কিনলে এখন কটা? 26টা। দেখবো কোন দুটোই 80 দিয়ে ভাগ যেতে হবে, কারণ এখানে যে পার্থক্যটা সেটা কি একে রয়েছে। এবার দশমিকেও হতে পারে, দেখবো দুটোই দশমিকে 0.5 আসছে কিনা। 22 দিয়ে ভাগ করা যাবে না 11, এটা তবুও হতে পারে। তাহলে এই দুটোকে দিয়ে টেস্ট করে দেবো। এই 22-এর চক্করে যাবেই না প্রথমে, তাহলে প্রথম টেস্ট হবে এই দুটো। তাহলে কি হবে? 80/16 5, 80/20 4। পার্থক্য কত হয়ে যাচ্ছে? লেস হয়ে যাচ্ছে না 1, ব্যাস উত্তর হয়ে যাচ্ছে এটা। বুঝতে পেরেছো নাকি বেসিকটা দিয়ে বলবো একটু, যে কেমন করে যদি বেসিক দিয়ে করতে হতো? ইয়েস, বেসিক না জানলে আর কি করে হবে? আমরা কি করলাম? আমরা দেখলাম 80/1, যদি মোট এক্সটা বই কিনে থাকি পূর্বে, তাহলে এখন কিনবো কটা বলো? x+4। ওকে, এবার আমরা প্রত্যেকটা বইয়ের দাম জানি না, তাহলে আগে বইয়ের দাম কত টাকা ছিল? 80/x। পরে বইয়ের দাম কত? 80/x+4। এটা থেকে এটা বিয়োগ করলে 1, ব্যাস অপশন টেস্ট করে দাও, এখানে কোনটা বসাতে হবে, কোনটা বসালে এটা স্যাটিসফাই করবে এক্স এর জায়গায়। বুঝতে পেরেছো? এক্স এর জায়গায় কোন মানটা বসালে স্যাটিসফাই করবে। বেসিক না জানলে তো হবে না, বেসিক থেকেই সবকিছু। এবারে এর মধ্যে এই যে অপশন 18 আর 22কে আমি চেকই করবো না, কেন বলছি বুঝতে পেরেছো তো? 80কে 18 ডাইরেক্ট ভাগ করা যায় না, কারণ নিচে 9 চলে আসবে আর এখানে 11 চলে আসবে, তাহলে একটা কনফিউশন হবে। যদি 0.5 থাকে ভাগ করে, 0.25 তবু মানে যায়, কিন্তু যদি 0.99 হয়ে যায়, সেখানে বিয়োগ করে দুটো জিনিস এক হওয়ার সম্ভাবনা খুবই চাপ। এই দুটোকে নেবোই না প্রথমে, কারণ এখানে যে গ্যাপটা, এটা একটা পূর্ণ সংখ্যা। ডাটা ইজ দ্য কি, ডেটাটাকে তোমাকে বুঝতে হবে, এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে কোনোদিন এই গ্যাপ করে, একে 9 দিয়ে ভাগ করে, 11 দিয়ে ভাগ করে একটা পূর্ণ সংখ্যাকে গ্যাপ 9 পাওয়া যেতে পারে না। চলো নেক্সট, পরেরটা। আচ্ছা 19-এরটা 29-এরটা একটু রয়ে গেল। চলো। 2 men undertake to do a piece of work for ₹200. One alone can do it in 6 days, other in 8 days with the help of the boy. ফিনিশ করছে 3 দিনে। শেয়ার অফ দ্য বয় কত? কত হবে অ্যান্সার? দেখি, সহজ কোশ্চেন। কত হবে? কত টাকা কি অত কিছু ভাবার আমাদের দরকার নেই। আচ্ছা একটু উত্তরটা চাই দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটু সময় দেবো আমি, কারণ এই 10 দিন আমি দেখতে চাইছি কিরকম কি আছে কার, তার মতো আমাকে তো সাজাতে হবে লেসন প্ল্যান। এই অপর্ণা, তুমি বুঝতে পারছো? এই খুব কঠিন লাগছে না তো যেভাবে করাচ্ছি? সেটাও একটু জানাবে, হ্যাঁ। বি হয়েছে, ওকে 25। দেখো এইগুলো কিভাবে করবো, অনেকেরই না একটা জিনিসের কনফিউশন থাকে, যে স্যার আমরা এফিসিয়েন্সির উপরে বার করব। কার কার এরকম থাকে যে এফিসিয়েন্সির উপরে বার করব নাকি টোটাল কত কাজ করেছে তার উপর করব, মানে টাকাটা কে কত ভাগ পাবে। এখানে যে কনফিউশনটা থাকে, এ ধরো 6 দিন করেছে, বি করেছে 8 দিন, এ বি এর সাথে একটা বয় মনে করছে সি, তার হেল্প করেছে 3 দিন, তাহলে টোটাল এই তিনটে এলসিএম করবো 24। তাহলে 6 দিনে যদি 24টা করে, একদিনে 4টে, 8 দিনে 24টা করলে একদিনে 3টে, 3 দিনে 24টা করলে একদিনে 8টা। তাহলে এ 4টে কাজ করছে, বি করছে 3টে, তাহলে 4 আর 3 কাজ করার পরেও এক্সট্রা যে একটা, সেটা নিশ্চয়ই বয় করেছে, মানে সি। তাহলে সি করবে একটা। এবারে কনফিউশন হয়, স্যার পুরো কাজের জন্য তো করেছে, তাহলে 24 ইউনিট কাজের জন্য করবে। দেখো 24 ধরেও করতে পারি, কিংবা একদিন ধরেও করতে পারি,
আমরা দেখব যদি পুরো কাজটাই তিনজনে করে এরকম কথা বলা থাকে তাহলে একদিন করলেও হয়ে যায়, একদিনেরটা ধরলেও হয়ে যায়। কিন্তু যদি কেউ কাজ ছাড়ার পরে বাকি কাজ অন্যজন এসে করত, তখন কিন্তু টোটাল কাজের ওপরে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? ভালো করে বুঝো। অনেকের এটা উত্তরটা সবাই করে দেবে। অনেকের অঙ্কটা হয় স্যার পুরো 24টা কাজের জন্য 200, তাহলে এ কাজ করেছে কদিন, সি কাজ করেছে কটা, একটা করে কাজ করবে, মোট 3 দিনে 3টা কাজ করবে, তাহলে 3 ইউনিটের জন্য কত, এইভাবে করব। মানে এটা করতে পারি এরকম করে, 24টা কাজের জন্য মোট মোট 24টা কাজ, তার জন্য 200 টাকা। এটা বিশাল সহজ। মনে হতে পারে তোমার যে স্যার কঠিন অঙ্কটাকে সহজ অঙ্কটাকে কেন কঠিন করে বলছে। অঙ্ক করা আর কনসেপ্ট দিয়ে করার মধ্যে পার্থক্য আছে। তোমরা একটা জিনিস দেখে এসছো, সেটা দিয়ে চিরকাল করে এসছো। সমস্যাটা কি হয়, টোটাল 24টা কাজের জন্য তো টাকা দিয়েছে, অনেকে এইটা ভেবেছো যে মোট 8টা কাজের জন্য দেয়া হয় 200 টাকা, তাহলে সি বা বয়টা করবে 1 ইউনিট কাজ, তাহলে 1 ইউনিট কাজের জন্য 25। আমি ড্যাম শিওর অনেকে এইভাবে করেছো, তাই তো, হ্যাঁ কি না? কোথাও ভুল নেই কিন্তু, সবাই ঠিক, 25ই উত্তর, এবং এইভাবেই করতে হবে। কিন্তু সমস্যা হয়, আমাকে জিজ্ঞেস করে অনেকে যারা একটু ভাবে যে স্যার এখানে তো বলেছে যে পুরো কাজের জন্য 200 টাকা, তাহলে হিসাব মতো 24 টাকার জন্য, 8 টাকার জন্য নয়। হ্যাঁ একেবারেই তাই, 24 টাকার জন্য 200 টাকা পায়। এবারে সি কত কাজ করেছে, সি একা একদিনে করবে 3 ইউনিট করে, তাহলে 3 ইউনিট করে ও কদিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিনেও 3 ইউনিট কাজ করেছে, 3 ইউনিটের জন্য কত পাবে, এখান থেকে 8 দিয়ে ভাগ করে দাও, এটাকেও 8 দিয়ে ভাগ করে দাও, সেই 25ই হবে। ঠিক আছে, এইখানে তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। এবারে এইভাবে কেন করি না, আরে ভাই সবাই তো কাজ করেছে, 3 দিন তো বিও করেছে, সিও করেছে, আর এও করেছে, বুঝতে পারছো? একেও 3 দিয়ে গুণ করতে হবে, একেও 3 দিয়ে, একেও 3 দিয়ে, তাহলে আর করারই দরকার নেই, 3টা আলটিমেটলি কেটেই যাবে। তাহলে তার জন্য আমরা একদিনের এগেনস্টে আমরা বার করতে পারি, একদিনে টোটাল 8 ইউনিটের জন্য দেওয়া হবে 200 টাকা, সেখানে সি পাবে একদিনে কত, 1 ইউনিট কাজ, তার জন্য পাবে 25 টাকা। ওকে, এইভাবে আমরা করতে পারি। কিন্তু যদি থাকে যে এ আর বি দুদিন করে যাওয়ার পর সি বাকি 3 দিন এসে কাজটা করলো, তখন কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? তখন টোটাল ওয়ার্কটা ধরে করতে হবে। পার্থক্য কি, আমরা পরের দিনেই একটা অঙ্ক এরকম নেবো যেখানে এই ধরনের কনসেপ্ট আছে, যে 3জন চলে যাওয়ার পরে এরকম আসবে। আমি দেখাচ্ছি, এখানেই একটা অঙ্ক রয়েছে, সাপোজ আমি দেখাচ্ছি, এইখানে বোধহয় কালকেই করাচ্ছিলাম বোধহয়, যদি পাই আমি দেখাচ্ছি। বুঝতে পেরেছো কি কি বলতে চাইলাম? হ্যালো, বুঝতে পেরেছি। দেখাচ্ছি, একটা অঙ্ক ছিল থাকার কথা, কাদের কোনো একটা ব্যাচে করাচ্ছিলাম, না তোমাদের ব্যাচে না, অন্য ব্যাচে করাচ্ছিলাম। ঠিক আছে, আমি পেলে পরের দিনেই করাবো, পুরো কনফিউশনটা পাশাপাশি দুটো অঙ্ককে রেখে আমি করিয়ে দেবো। বুঝতে পারা গেছে তো কোন জায়গাটায় আমি সমস্যা হয় বা এটা হয়? চলো, এরপরে দেখো কতটা করলাম আমরা, 29, 30 করেছি, 31, এটা বলো কত হবে? কি বলেছে, দ্য নাম্বার অফ মাল্টিপলস বিটুইন 10 আর 250, সাত সাত কত হবে, 60টা। কি হবে অ্যান্সার? 260। কিভাবে করলে? দাদাকে দুটো করতে রাখবো। 250কে 4 দিয়ে ভাগ করে, সবচেয়ে বেস্ট এই মেথডটা যেটা বললো পিউ। অনেকে কি করে, গ্যাপটা করে দেয়, গ্যাপটা করে দেয়, গ্যাপটা করলে একটা সমস্যা দেখা যেতে পারে, সেটা আমরা বলবো পরে। সেখানে হচ্ছে একটা ওই দুটোকে দুটোই যদি যায় তখন গ্যাপটা ধরে হয় না। ঠিক আছে, এই গ্যাপটা অনেকে ধরে 240, তাকে 4 দিয়ে ভাগ করে দেবো 60টা। কিন্তু যদি এই দুটোর মধ্যে কোনো একটা চলে যায় তখন সমস্যা হয় আর কি। ঠিক আছে, সেটা দেখে নিতে হয়। তো দুটো মেথড আছে, আমরা দেখবো এখানে লাস্ট কোনটা, 12 দিয়ে শুরু হয়, শেষ হয় 248-এ, 4 দিয়ে যাওয়া আর কি। প্রথম সংখ্যাটা এটা, দ্বিতীয় সংখ্যাটা এটা। তো কতগুলো এরকম সংখ্যা পাবো, তাহলে এখানে পদের সংখ্যা ইকুয়াল টু, মনে রাখতে হবে, নাম্বার অফ টার্মস, এর একটা ফর্মুলা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স প্লাস 1। লাস্ট মাইনাস ফার্স্ট মানে কত,
বিয়োগ করলে কত হবে গো? 36, 200। লাস্ট কত? নাম্বার অফ টার্ম, হয়তো বুঝতে পারবেন, নাম্বার অফ টার্মস করার জন্য লাস্ট টার্ম কত? 4 দিয়ে ভাগ যাবে এরকম, লাস্ট টার্ম কত? 248। 50 তো যায় না, 248। 4 দ্বারা ডিভিজিবল কি? লাস্ট দুটো ডিজিট হচ্ছে 4 দিয়ে যাবে। 248 মাইনাস প্রথম কোনটা যাবে 10-এর পরে? 12 বাই ডিফারেন্স পরপর দুটো সংখ্যার 12-র পরে কি আসবে? 16। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কত করে? 4 করে করে প্লাস 1। এটা হচ্ছে ফর্মুলা। যদি পারো বিশাল কাজে দেবে যদি মনে রাখতে, কিন্তু অনেকে পারে না, সেই জন্যও মেথড আছে। তখন কি করব? ওই 1 থেকে 250-এর মধ্যে কটা দেখবো? 1 থেকে 250-এর মধ্যে কটা দেখবো? কটা? আর 1 থেকে 10-এর মধ্যে কটা আছে বিয়োগ করে দেবো। 1 থেকে 250-এর মধ্যে কটা আছে গো? 4 দিয়ে 250-কে ভাগ করে দাও, 62। মাইনাস করে দেবো দুটো, 4 দিয়ে ভাগ করে দাও। শুধু ভাগফলটা, মানে ভাগ তো যাবে না, শুধু ভাগফলটা লিখবো, ভাগ শেষটা নয় কিন্তু। তাহলে 60টা হবে অ্যান্সার। 1 থেকে 250-এর মধ্যে কটা আর 1 থেকে 9-এর মধ্যে কটা? তাহলে 10 থেকে 250 পেয়ে যাব। ওকে, দুটো মেথডই আছে, দুটোই বলে দিলাম। যারা মনে রাখতে পারবে এটা করবে, নাহলে এটা তো রয়েছে। চলো পরেরটা 32। হ্যাঁ বলো বলো বলো। কোনটা? তোমার নেটওয়ার্কটা কাটছে গো। নাম্বার অফ টেল ইকুয়াল টু লাস্ট, লাস্ট টার্ম যেটা ভাগ যাবে আর কি, লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স প্লাস 1। লাস্ট মানে যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে সেরকম লাস্ট টার্মটা, ফার্স্ট টার্মটা বাই ডিফারেন্স, মানে ওই পুরো সংখ্যার কত করে? 4 4 মাল্টিপল মানে কি? 12-র পরে 16, তাহলে গ্যাপ কত করে হবে? এটা হচ্ছে এপিজিপি থেকে হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? দেখো ফর্মুলা দেখো, 4 4 করে, তো তাহলে প্রথমটা হচ্ছে এ, কনসেপ্ট সবই তো লাগবে। তারপরটা এ প্লাস ডি, তারপরটা এ প্লাস 2d, তারপরটা কত হবে লাস্টেরটা? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু তো লাস্ট টার্ম, তাই না? এটাই তো লাস্ট টার্ম, আর এটা আমাদের কি বলো? ফার্স্ট টার্ম। এখান থেকে ইকুয়েশনটা তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? এখান থেকে ইকুয়েশনটা তৈরি হয়েছে, এই এপিজিপির একটা কনসেপ্ট, সমান্তর প্রগতি। তাহলে এখান থেকে এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে কি লাস্ট মাইনাস ফার্স্ট। তাহলে এন ডিটা গুণ করে দেবো, এন ডি, এরকম করে যাবে আর কি। এখান থেকে তৈরি হয়েছে আর কি, আর কিছুই না, দরকার পড়বে না আমাদের। চলো পরেরটা দেখো, এই কোশ্চেনটা এটা তো করিয়েছিলাম পরের দিনে, আগের দিনে। চলো কি উত্তর বলো? সহজ কোশ্চেন এটাও। 33, থ্রু দ্য পাবলিসিটি রোড সেফটি প্রোগ্রামস দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এখন কিন্তু আমরা কঠিন সহজ সবই মিলিয়ে করবো, হ্যাঁ। ইন এ স্টেট, street accident in a state have decreased by 10% each year. Present year এ হয়েছে এত। street accident that had been in state 3 years before কত হবে? হ্যাঁ 3000 হবে উত্তর। দেখি হয়ে যায়, এমন কিছু বিষয়টা নয়। দেখো একটা কোশ্চেন মনে রাখবে, কিছুই না, দুটো ভাবে করতে পারে, অনেক রকম ভাবে প্রসেস তো আছে। তো যা ছিল প্রত্যেকবার 10% করে কমছে, মানে এটা 90%, 90%, 90%, 3বার 90% কমে হয়েছে কত বলো? 2187। ওকে না? 3বার 90% করে হয়েছে কত? এটা। তো এখন অনেক রকম ভাবেই করা যায়, হ্যাঁ। তো ধরো এই যে জায়গাটা পাচ্ছি আমরা, এই যে জায়গাটা পাচ্ছি আমরা, এটাকে এইভাবে ভাগ করতে হবে, 90%কে ভাগ করতে হবে, এখান থেকে আমরা পেয়ে যাব। এত কিছু না করে 10% কমা মানে কি? 10% মানে 1-এর 10, তাহলে 10 থেকে কত কমবে? প্রত্যেকবার 1, 9 হবে। এরকম কবার? 3বার। আবার 10 থেকে একবার 9, আবার 10 থেকে একবার 9, 3বার। তাহলে 3বারে প্রেজেন্ট ছিল, আগে হচ্ছে কত ছিল? 3বার গুণ করে দিতে হয় রেশিও মেথডে 1000, আর পরে কত হবে?
729। এটার ভ্যালুটা দেয়া আছে কত? 2187। কত গুণ? 3 গুণ। আর এখানে দেয়া আছে 3 গুণ, তাহলে কত হবে? 3000। খতম। ওকে, ক্লাসটা করার পর যার যেখানে অসুবিধা সেগুলো বলবে আলাদা করে, যদি মনে হয় গ্রুপে না জানিয়ে আমাকে আলাদা করে বলবে, মেসেজ করবে। হ্যাঁ, এই জায়গাগুলো দেখে পরের আমরা ক্লাসগুলো সাজাবো, সেইগুলো বেশি আমরা করব। এটাই হচ্ছে এই 10 দিনের আগামী দিনের এটাই হচ্ছে কাজ হবে। ঠিক আছে, তারপরে তো লেসন প্ল্যানটা সেইভাবে সেট করব। চলো, আর কারো যদি কোনো ট্রিক মাথায় আসে যে এটা আরো তাড়াতাড়ি হবে, সেটা কিন্তু বাকিদের সাথে শেয়ার করবে। চলো পরেরটা, নেক্সট। এটা তো করালাম। চলো এইটা করাই। খুব ভালো অঙ্ক, এটা খুবই ভালো অঙ্ক। কি বলেছে দেখো। In ABC, D, E, F are the respectively midpoints of the sides BC, C and AB. Area of the এটা দেয়া আছে 16, the trapezium এটা কত হবে? এটা তো স্নেহা আছে নাকি? স্নেহা নেই। মৃগাঙ্ক বলবে, সায়ন বলবে। কিছুদিন আগেই তোমাদের করিয়েছিলাম আমি। বলো, খুব ভালো অঙ্ক, সহজ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এটা একটা ত্রিভুজ আছে। কোনো কিছু যদি নাও জেনে থাকো তাহলে হয়ে যায়। ভালো করে শোনো, এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট। এই মিড পয়েন্টগুলো যুক্ত করে 12 হবে তো? 12 হয়েছে। হ্যাঁ, 12ই তো হবে, আর কি। যেটা 3 দিয়ে ভাগ যাবে সেটাই 24 আর 12 এর মধ্যে। আর পুরোটার যদি 16 থাকে তাহলে তো কমই হবে, 16 থেকে কম উত্তর হবে। এই দুটো তো বাদ। ঠিক আছে, উত্তর কত 16 থেকে বড় কোনোদিন হবে ভেতরের? তো ভালো করে ছবিটা আঁকতে হবে। বি ডি সি, কোথায় সময় কম লাগে বুঝতে পারছো? মনে রাখবে, যদি মিড পয়েন্ট দিয়ে, এগুলো সিমিলারিটির একটা রুল আছে, এগুলো হচ্ছে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের চ্যাপ্টারের অঙ্ক, সেন্ট্রয়েডের কনসেপ্টের অঙ্ক। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো মিড পয়েন্ট দিয়ে যদি আমরা মিড পয়েন্টগুলো দিয়ে ছবি তৈরি করি, তাহলে মনে রাখবে এই যে ত্রিভুজটা, এখানে কনসেপ্টটা বলে রাখছি, ডি এফ ইকুয়াল টু, মনে রাখবে 1/4 অফ, এইটা হবে পুরোটাই যে 4টে ইকুয়াল ত্রিভুজ তৈরি হয়, মনে রাখবে। এই ছোট ছোট ছোটগুলো, এই প্রত্যেকটা 4টে ইকুয়াল ত্রিভুজ হয়, মানে এটা হচ্ছে 1/4 অফ এবিসি, 4/1 ভাগ। এই প্রত্যেকটাই হচ্ছে একে অপরের সাথে সর্বসম। ঠিক আছে, তাহলে যদি 16 হয় তাহলে এটা 4, এটা 4, এটা 4, এটা 4। তাহলে আমার কাজ চেয়েছে এফ বি সিই। এফ বি সিটা কোথায় আছে? এফ বি সিটা এফ বি সিই। আমি কি নামটা কিছু ভুল দিয়েছি দেখে নিই একটু, নেমিংটা কিছু ভুল করেছে কিনা। বিসির জন্য কি বলেছে? ডি। আচ্ছা, এটা হচ্ছে ডি, বিসির জন্য ডি। আচ্ছা, সি এর জন্য কি দেয়া আছে? ই। আর এটা হচ্ছে এফ। তাহলে আমাদের কি বলেছে? দেন দ্য ট্র্যাপিজিয়াম অফ এফ বি সিই। ওকে, একটি হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে এফ বি, এফ বি, এফ বি সিই, এইখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। তাহলে এখানে কটা ত্রিভুজ কভার করছে গো? একটা, দুটো, তিনটে। আর ট্র্যাপিজিয়ামে সবসময় 3টে ত্রিভুজই কভার করবে। হ্যাঁ, এই সর্বসম ত্রিভুজের মধ্যে 3টে ত্রিভুজই কভার করে, তার জন্য বললাম 3-এর মাল্টিপ্লাই যেটা আছে সেটাই করে দাও। খতম। বোঝা গেছে? অঙ্কন। আচ্ছা। ওকে, করো। কোনো ডাউট? ডাউট কারো আছে? সৌরভ, সৌরভ, সুবর্ণ কই? সৌরভ? তো বেরিয়েছে, বেরিয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, চলো ক্লিয়ার, এটা বোঝা গেছে তো? নেক্সট তাহলে পরেরটাই যাচ্ছে। চলো,
কি বলেছে এবিসিডি একটা কোয়াড্রিলেটারাল ইন হুইচ PQRS আর দ্য মিড পয়েন্টস অফ দ্য AB BC CD এবং D রেসপেক্টিভলি, দেন দ্য PQRS কি হবে? দেখো এবিসিডি একটা কোয়াড্রিলেটারাল, কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে র্যান্ডম যে কোনো একটা চতুর্ভুজ, সেটা আয়তক্ষেত্র হবে বা কি হবে সেটা ইম্পর্টেন্ট নয়। আমি কেন সব ব্যালেন্স করে করাচ্ছি, কার কোন জায়গাটায় উন্নতি করতে হবে সেটা আমাকে বলবে, সেই অনুযায়ী ফাউন্ডেশন ক্লাসগুলো দেয়া হবে, সেইগুলো অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। ABCD ধরো দেয়া আছে, তো PQRS বলেছে কি মিড পয়েন্টস, তাহলে এটা হচ্ছে P, এটা Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে S। এগুলো সব আমাদের না, এগুলো মানে আমাদের প্যাটার্নের অঙ্ক, মানে ফাউন্ডেশনের করানো অঙ্ক। PQRS বলেছে, তাহলে P, এই যে এটা হচ্ছে ধরো A এর জন্য বলেছে PQRS, PQRS। তো এইটা কি হবে বলেছে, এটা কি হবে মনে রাখবে, যখনই যে কোনো একটা চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো কানেক্ট করব, হোয়াট এভার ইট ইজ, সবসময় এটা কি হবে, কে বলতে পারবে আইডিয়া? রেক্ট্যাঙ্গুলার। তুমি এত কিছু করার দরকার নেই, আমি এটা দেখেছি বলে করাতে অসুবিধা হচ্ছে তো, তুমি যেটাতে তোমার সুবিধা হবে সেটা করো। তুমি একটা কি সুবিধা হবে আঁকতে, এটা আঁকতে সুবিধা হবে না? সামুদ্রিক হবে স্যার। হ্যাঁ একদমই তাই, আমি এখানে কনফিউজ করার জন্য এরকম করে একটা এবড়ো খেবড়ো চতুর্ভুজ এঁকেছি, তুমি এটা করে ভাবো না, এখানে তো র্যান্ডম বলেছে, তাহলে এটা একটা কি তৈরি করবে, এটা কি সামন্তরিক, রম্বস তো অপশন নেই, এটা একটা রম্বস তৈরি করেছে যদিও, ঠিক আছে, কিন্তু রম্বস তো অপশন নেই, আর রম্বস নিজেও ইটসেলফ সামন্তরিক। বক্তব্য ক্লিয়ার? বাট তুমি আয়তক্ষেত্র রেখে দেখো, তুমি এই ত্রিভুজটা আঁকবে না, আমি এটা কনফিউজ করার জন্য ওই জন্যই দিলাম যে দেখি কি বলে, তুমি এটা রেক্ট্যাঙ্গেল এঁকে দাও, এবার দেখো এটা কি, এটা কি তৈরি করছে, একটা মিড পয়েন্ট গুলো, রম্বস নয়, এটা কি তৈরি করবে, আয়তক্ষেত্রের জন্য রম্বসই তৈরি হবে, এটা কি তৈরি হচ্ছে, একটা প্যারালেল, রম্বস তো অপশনে নেইও, প্যারালেলোগ্রাম, আর রম্বস ইটসেলফ প্যারালেলোগ্রাম, ঠিক আছে, রম্বস তখনই হয় কখন কি, এটা রম্বস হবে না, রম্বসের চারটে বাহু সমান হয়, এখানে এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান হবে, ওকে, এইটা রম্বস হতে পারে, কারণ এটা কর্ণদ্বয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে। আমি PQRS এর এই ত্রিভুজ চতুর্ভুজটা যেটা তৈরি হচ্ছে সেটা দেখতে কিরকম হবে, ট্র্যাপিজিয়াম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার নাকি প্যারালেলোগ্রাম, সেটা হচ্ছে প্রশ্ন। আমি বলছি তুমি একটা তোমার পছন্দ মতো একটা চতুর্ভুজ এঁকে দাও, সেটা দেখে করো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো চতুর্ভুজ যদি হয়, অলওয়েজ এটা প্যারালেলোগ্রামই আছে হবে, এটার একটা প্রমাণও আছে, এটা সম্ভবত নামটা হচ্ছে ভ্যারিংগন বলে একজন সায়েন্টিস্ট ছিল, তার একটা প্রমাণ আছে, ভ্যারিংগনস ল বলা হয় এটাকে, ভ্যারিংগনস থিওরেম, ঠিক আছে, তার আন্ডারে এটা পড়ে, যদিও এত কিছু থিওরেম জানতে হবে না, কিন্তু ব্যাপারটা মনে রাখবে, উত্তরটা হবে প্যারালেলোগ্রাম, ঠিক আছে। এটা পড়েছে WBCS মেন্স 2021-এর মেন্স, এটা পড়েছে কিন্তু, ওকে, সব সময়ের জন্য প্যারালেলোগ্রাম। পরেরটা দেখে অনেকগুলোর মনে হতে পারে যে তাহলে সামন্তরিকেরটা করলে এটা কি ইয়ে হবে, দেখে অনেক সময় মনে হতে পারে এটা কি আয়তক্ষেত্র হবে, কিন্তু প্রমাণটা যদি করো তুমি ভালো করে, কিছু কিছু শেপে তোমার মনে হতে পারে। আর প্যারালেলোগ্রামটাও মানে একটা সামন্তরিকের, আবার সামন্তরিকটাও কিন্তু একটা, মানে একটা আয়তক্ষেত্র সামন্তরিক, জানো তো, একটা আয়তক্ষেত্রকেও একটা সামন্তরিক বলা হয়, যে সামন্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাদেরকে সামন্তরিক বলে, আয়তক্ষেত্র বলে, ক্লিয়ার, যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র, যে সামন্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র, যে সামন্তরিকের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং প্রতিটি বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র, যে সামন্তরিকের চারটি বাহুই সমান কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয় তাকলে তাকে বলবো আমরা রম্বস। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? প্যারালেলোগ্রাম একটা বাবা, এর তিনটে ছেলে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর হচ্ছে রম্বস। এ হচ্ছে দুই জোড়া বিপরীত বাহু সমান, দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তো প্যারালেলোগ্রামও, ঠিক আছে,
স্পেশাল কি 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ, এখানে স্পেশাল কি 90 ডিগ্রি প্লাস সাইড ইকুয়াল, আর এখানে হচ্ছে কি নট 90 ডিগ্রি সাইড ইকুয়াল। ওকে, আর বিপরীত বাহু সমান তো হবেই প্যারালেলোগ্রাম হলে। ক্লিয়ার কনসেপ্ট? কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে নাকি? খুব তো কঠিন লাগছে না, মানে আমার মনে হচ্ছে। তারপরে বাকিটা তো পরে তোমরা বলবে। একটু রেসপন্স করবে, হ্যাঁ, আই নিড রেসপন্স। ওকে ওকে, চলো। আমি রিজনিং আজকে করাচ্ছি না। এটা দেখো, দারুণ কোশ্চেন, কিভাবে করব। দ্য অ্যাভারেজ মার্কস, দেখি উত্তর চাই। দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য ব্যাচ 55, 60 অ্যান্ড 45 রেসপেক্টিভলি, 50, 55 এবং 60 দেওয়া রয়েছে। ওকে, দেন দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য অল দ্য স্টুডেন্টস। কি হবে? কি হবে অ্যান্সার? কিভাবে করলে, কেন শেয়ার বাকিদের সাথে একটু? গুণ করে এতক্ষণ ধরে গুণ করলে, এতটা সময় নষ্ট করে দিলে। স্যার ডিজিটাল সামনে এটা দেখাতে পারি। আচ্ছা, ডিজিটাল সাম দিয়ে করলে অনেক কঠিন হয়ে যাবে গো। ঠিক আছে, আমি একটু বলি। দেখো, 55 জন বাচ্চার অ্যাভারেজ হচ্ছে 50, হ্যাঁ। 60 জন, আর কিছু কেউ মেথড কারুর আইডিয়া এনে? 60 জনের হচ্ছে এটা। একদম একদম একদম, ডেভিয়েশনই আমাদের আলটিমেট গোল হবে। প্রথম কথা, ডেভিয়েশন তো করবো পিউ, আর একটা জিনিস বলেছিলাম সেটা বোধহয় ভুলে গেছো। সেটা হচ্ছে আমরা যত পারবো, এইটা তো আমাদের যাই থাক, যদি সার্টেন রেশিওতে থাকে, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই। যতটা কাটা যাবে কেটে দেবো। এটা করবো 11, এটা করবো 12, এটা করবো 13। মনে করবো এখানে 11 জন আছে, এখানে 12 জন আছে, এখানে 13 জন আছে, এদেরও রেশিও যা হবে 55, 60, 45-এর রেশিও তাই হবে। এবারে মনে করলাম আমি এদের আছে 55 হচ্ছে অ্যাভারেজ, মনে করলাম অ্যাভারেজ হচ্ছে 55, এটাকে বলে ডেভিয়েশন মেথড। সবার যদি 55 হয়, তাহলে এদের কোনো কম বেশি নেই, এই দলটা ওকে। ও বললো আমার ঠিক আছে। এই দল বললো আরে আমরা তো সবাই 5-5 করে কম আছে, তাহলে 11 জনের মোট কত কম আছে, 55 কম আছে। ওকে, আর এরা বলবে আরে আমরা তো আবার 5-5 করে বেশি আছি, 13 জন আছি আমরা, তাহলে মোট 65 বেশি আছি। তাহলে সবাই মিলে ভাবছে ও এই দল 55 কম আর এই দল 65 বেশি, তাহলে আলটিমেটলি আমরা কত বেশি টোটালে, কত বেশি বলো? কোনটা 13 হচ্ছে? 45 বলেছে না? এটা কত হচ্ছে, 45 9 হবে, ঠিক আছে। এরা 9 জন বলছে আমরা 5-5 করে বেশি, তাহলে এখানে 45 বেশি। তাহলে কেউ বললো আমরা এই দলটা বলছে 55 কম, আর এই দলটা বলছে আমরা 45 বেশি। তাহলে এই দুটো দল মিলে কত কম মোট, কত কম? এখনো 10 কম আছে। তার মানে আমরা যেটাকে অ্যাভারেজ ধরেছি এটা সত্যি নয়। অ্যাভারেজ যদি ওটাই হতো, তাহলে এই দলের আলটিমেটলি 0 হতো। অ্যাভারেজের কাজ হচ্ছে কি সবাইকে শান্ত করে দেয়া তোমার থেকে, মানে অ্যাভারেজ হচ্ছে আমাদের অঙ্কের মোস্ট কমিউনিস্ট। এখন কমিউনিস্ট বললে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু মানে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট, মানে কারোর বেশি থাকবে না, কারো কম থাকবে না, সবাইকে সমান করে দেবো। মানে ওভারঅল প্লাস আর মাইনাস করে আলটিমেটলি 0 হবে। যদি 0 হয়ে যেত, এখানে যদি +55 এখানে যদি -55 হতো, তাহলে ওটাই হয়ে যেত অ্যাভারেজ। কিন্তু এখানে -55 এখানে +45, মানে এখানে কত পার্থক্য আছে, -10। তাহলে বলতে চাইছে যে 55 ও নিজে অ্যাভারেজ নয়, আসলে অ্যাভারেজ টোটালে আরো -10 আছে। তাহলে টোটালে যদি -10 থাকে, অ্যাভারেজ কত, কতজন আছে মোট? এরা কতজন আছে টোটাল? 32 জন না? 11 9 20 আর 12 32 জন। তাহলে এই 10টার ভরপাইটা করতে হবে এই 32 জনকে। তাহলে 55 থেকে আরো সবার
কমবে কত করে 55 মাইনাস 32/10 কাটাকাটি করে দাও। তাহলে এটা করলে কত হবে 32 দিয়ে যদি 2 দিয়ে কাটে এখানে হবে 5 এখানে হবে 16 ব্যাস। তাহলে 5/16 কে এটা ডেসিমাল করো 5/16 করলে কত হবে 5/16 মানে কত গো 3 × 48 দশমিক 3 × 48 2 রইল 3 × 48 হাতে রইল কত 2 ভালো করে দেখো 3 × 48 হাতে রইল 2 2 যদি করি আর করার দরকার নেই 55 থেকে 0.3 মানে 54.7 কাছাকাছি উত্তর। তবুও আমরা শিওর হওয়ার জন্য 3 × 48 করে দেবো বা কোথাও ভুল করছি না তো আমরা দেখে নাও তো একটু -10/32 10 কে 32 দিয়ে করো এটা 0.31 তো হচ্ছে 0.31 হচ্ছে তাই তো 31 পয়েন্ট ডট ডট আসছে তাহলে 54.68 হচ্ছে অ্যান্সার। বলে এই ডিভিয়েশন মেথড কে কে প্রথমবার করলে অনেকেই জানো এই নিয়মটা কোথায় টাইম লেগে গেল আমি বোঝালাম বলে তুমি যখন পরীক্ষায় করবে তুই তো করবে না তুমি তো এটা করবে তুমি তো ডাইরেক্ট এটা করবে 12 9 দিয়ে তুমি এখানে লিখলে 55 50 60 এখানে 0 তাহলে এখানে 10 10 করে কমছে -55 আর এটা +45 শুধু শুধু এইটা করবে 55 থেকে ডাইরেক্ট তো এটা লিখবে তুমি প্র্যাকটিসটা করবে তারপরে না তুই ডাইরেক্ট লিখবে 55/10/32 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 55 থেকে কম হবে যদি নান অফ দাস দেশ না থেকে যদি একটা 56 দিয়ে দেয় দেখি উত্তর সামান্য কম বুঝতে পেরেছো এক তো হবে না 32/10 মানে কি পয়েন্ট কিছু একটা সামথিং তাহলে পুরো তো এক কমবে না যে 54 থেকে কম হবে বুঝতে পেরেছো দেখি উত্তর এগুলো দেখি উত্তর হয়ে যাবে তখন নান অফ দিস দিয়েছে বলে আমরা একটু করলাম নাহলে এতটাও করতাম না। এবার তুমি তো একটা সার্টেন লেভেল অব্দি প্র্যাকটিস করবে কিন্তু এইটা দেখবে যদি এইগুলো এই যে আছে না এই যে নাম্বার অফ স্টুডেন্ট যদি প্রত্যেকটায় কাটা যায় কেটে দেবে কারণ এত বড় জিনিসটাকে যদি যোগ করি মানে 160 দিয়ে ভাগ করতে হতো সেটাকে ছোট করতে হবে। চলো পরেরটা এটা বলো কত হবে অ্যান্সার কত হবে কত হবে কত হবে এটা স্যার HCF করতে হবে হ্যাঁ বলো উত্তর কত 91 ব্যাস অঙ্ক শেষ 91 কি করলে এই সেভ করলে না কি করলে শুনি দুটোই তো ভাগ যাচ্ছে আর 91 স্যার এই যে সমস্যাটা যদি এবারে অন্যটাতে দিত একটা কোশ্চেন তখন কি হতো তখন করতে হবে এটাই ভুল করছো তখনও করতে হতো না দেখো ডিফারেন্স ভেরি গুড একদমই ভেরি গুড ভেরি গুড একদম একদম সবসময় একটা কনসেপ্ট শুনবে দেখো এখানে আছে এতগুলো পেন এখানে আছে এতগুলো পেন কত রকম ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সমান সংখ্যক পাবে এবং ম্যাক্সিমাম কটা হবে তাহলে রুল কি আমরা এই সেভ করতে হয় এগুলো আমাদের বেসিক সিলেবাসের ব্যাকরণের অঙ্ক ঠিক আছে। তো এই অঙ্কগুলো করার জন্য যে কোনো দুটো ডাটা তাদের এই সেপের জন্য মনে রাখতে হবে দুটো সংখ্যার এই সেপ সবসময় সেই সংখ্যা দুটোর পার্থক্য কত এখানে আছে 91 সেই সংখ্যা দুটোর পার্থক্য কিংবা তার ফ্যাক্টরে হবে মানে এই দুটোর এই সেপ এইদার হবে 91 কিংবা হবে এর ফ্যাক্টর মানে 13 কিংবা 7 তাছাড়া কিছু হবে না ওকে। যদি প্রথমে আমরা ডিফারেন্স করে দেখলাম 91 91কে যদি দুটোই ভাগ চলে যায় এটাকেও ভাগ চলে যায় এটাকেও ভাগ চলে যায় এটাই হবে আর তাছাড়া কেউ নেই এই ডিফারেন্সের থেকে বেশি হতেই পারে না ইম্পসিবল তাহলে হবেই না অঙ্ক দেখি উত্তর জাস্ট ডিফারেন্স করবো উত্তর হয়ে গেল কারণ বাকি ডিফারেন্সের থেকে সব বেশি। এবারে সমস্যাটা হচ্ছে ধরো 16 আর দিয়েছে 24 ওকে বা 30 16 আর 30 দিয়েছে বা আমি ধরছি কত ধরছি একটু বড় করে ধরি 48 দিয়েছি আর দিয়েছি ধরো 64 48 আর 64 দিয়েছি ওকে এই দুটোর কত হবে এটা তো 16 দিয়ে চলে যাচ্ছে 64 না দিয়ে 64 4 68 ধরি ধরো 68 ধরি তো এই দুটোর এইচসিএফ কত হবে আমরা দেখে বুঝতে পারছি 4 দিয়ে যাবে কিন্তু কি বলতে চাইছি আমি ঘটনাটা ভালো করে বুঝবে এই দুটো সংখ্যার এইচসিএফ কিভাবে করব মানে অঙ্কতে এরকম কিছু ডাটা দিয়েছে শুধু এটা না জাস্ট বড় বড় ডাটাও থাকতে পারে এবারে অঙ্কতে দেয়া আছে অপশন 20 25
5 4। ওকে, তো প্রথম ইনস্ট্যান্ট হবে, বা এখানে দিয়েছে ধরো 35, তো প্রথম ইনস্ট্যান্ট কি হবে, এই সেভ করার জন্য দুটো সংখ্যার এইটার গ্যাপ দেখবো কত, 20, তাহলে এই দুটো বাদ হয়ে গেল। ওকে, তারপরে কি 20 কি এদের মধ্যে কাউকে ভাগ করতে পারছে না, ব্যাস, তাহলে এটা হবে উত্তর। মানে হয় 20 দিয়ে যাবে, নয়তো বা 20 ফ্যাক্টর 4 আর 5 যে কোনো একটা। এবার 20 দিয়ে যখন গেল না, 4 দিয়ে দেখবো, 4 দিয়ে চলে গেছে মানে 4 দিয়ে হবে। 5 দিয়েও চেক করতাম যদি 4 দিয়ে না যেত, বা 5 দিয়ে প্রথমে চেক করলাম 5 দিয়ে গেল না, তাহলে 4 দিয়ে হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এই ছোট 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 জিনিসগুলো কিন্তু পার্থক্য তৈরি করে দেবে, বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় আর কি। এই যতগুলো এই ছোট ছোট কনসেপ্টগুলো যখন তুমি এই রিফ্লেক্ট করতে পারবে এক্সাম হলে, তখন কিন্তু তোমার মার্কস বাড়তে বাধ্য। আর এইভাবেই যারা বাকিরা সাকসেস পাচ্ছে, পার্থক্যটা এটা। এবং শুরু থেকে মানে বাড়িতে যে প্র্যাকটিস সেটগুলো করাবো সেখানেও অ্যাপ্লাই করতে শুরু করবে। চলো, পরে আর একটা দেওয়া আছে প্যারালাল কর্ডের একটা অঙ্ক, দেখো কি বলেছে। সহজ কোশ্চেন। এ বি আর সিডি দুটো প্যারালাল কর্ড আছে, যেখানে সাজ দ্যাট এ বি দেওয়া আছে 10 সেমি, সিডি দেওয়া আছে 24। ইফ দ্য কর্ডস অন দ্য, এই মধুরিমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে না তো খুব একটা? না না। এ বি এবং সিডি টু প্যারালাল কর্ডস অফ এ সার্কেল সাজ দ্যাট এ বি ইকুয়াল টু 10 সেমি, সিডি ইকুয়াল টু 24 সেমি, ইফ দ্য কর্ডস আর অন দ্য অপোজিট সাইড অফ দ্য সেন্টার, দ্য ডিস্টেন্স বিটুইন দেম হচ্ছে 17, রেডিয়াস কত? ওকে, তো এটা হচ্ছে আমাদের সেন্টার, অপোজিট সাইডে দেওয়া রয়েছে দুটো কর্ড প্যারালাল। এইটা যেরকম আছে একদম সোজাসুজি এরকম রাখা হলো, সেটা আগে পরে হতে পারে এরকম, প্যারালাল হবে মোটামুটি। ওকে, তো দুটোর দূরত্ব এখান থেকে এটা দূরত্ব দেওয়া আছে কত, ডিস্টেন্স বিটুইন দেম, এটা দেওয়া আছে তোমার 17, এই পুরোটা দেওয়া আছে 17। এটা মনে করো ও, এটা এই পি ওয়ালা উত্তর কত, পড়ানো অঙ্ক আচ্ছা, 13। 13। ঠিক আছে, আচ্ছা কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে কত, 10। আচ্ছা এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, এটা দেওয়া আছে 10 আর এটা দেওয়া আছে 24। একটা কোশ্চেন মনে রাখবে, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের ওপর দূরত্ব, মনে করো এটা ওপি, এটা হচ্ছে ও কিউ, এই যে ওপিটা সবসময় এর ওপর লম্ব হবে, এবং এই যে পি বিন্দুটা এটা দুটোকে সমান ভাগে ভাগ করে, মানে এপি ইকুয়াল টু হবে বিপি, জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে, তাহলে এটা 5 এটা 5, এটা 24 মানে এটা 12 এটা 12। ওকে, হয়ে গেল। এবারে কি মনে রাখতে হবে তোমাকে, পাইথাগোরাস ট্রিপলেট। কি পাইথাগোরাস ট্রিপলেট রয়েছে, পাইথাগোরাস ট্রিপলেট এরকম রয়েছে, 5 যদি থাকে, 5 12 13 একটা হয়, আবার 12 যদি থাকে, 17 যদি থাকে, 17 তো নয়, আর কি থাকে, আর কি হতে পারে, 8 15 17 হতে পারে, 9 40 41 হতে পারে, দেয়ার আর মেনি টাইপ। তাহলে আমরা কেমন করে করব, যাতে করে এইটার লেন্থটা, এটা কি, এটা বৃত্তের ব্যাসার্ধ, এইটার লেন্থটা যা হবে এটার লেন্থটা সেম হবে, তাহলে এই দুটো পজিশনে সেম থাকবে, এবং এইটার যোগফল হবে 17। তাহলে আমি কত কত নিতে পারি, অঙ্ক করারই দরকার নেই, এক্স পেক্স ধরে করা হয়, এটাকে এক্স ধরে লোকে এখানে এক্স ধরে দিয়ে এটা বার করে, তারপর এটা বার করে দিয়ে 17 করে, করার দরকারই নেই। ভালো করে বুঝবো, এই দুটোর মান সেম, তাহলে বলো 5 আছে এখানেও 12 আছে, তাহলে 5 12 দিয়ে কি যেতে পারে, 13। তাহলে আমি যদি এখানে 13 রাখি, তাহলে এখানে যদি 13 রাখি, 5 12 13, মানে 5 যদি লম্ব হয়, ভূমি যদি 12 হয়, 13 হবে অতিভুজ, অতিভুজ এখানেও 13 আছে, এখানে ভূমির জায়গায় 5 আছে, তাহলে এখানে হবে 12, তাহলে 5 আর 12 এটা 17 স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে রেডিয়াস হয়ে যাচ্ছে 13। আর রেডিয়াস 12 হবে না, ট্রিপলেটে পড়ে না, 5-এর সাথে 13 যায় না, অপশন দেখেই উত্তর হয়ে যাবে, যেটা বাকিরা কেউ না কেউ হয়তো করেছে। এখানে 5 দেখতে পেয়েছে, এখানে দেখতে পেয়েছে 12, ও ডাইরেক্ট করে দিয়েছে এখানে 13। বোঝা গেছে? হতে পারে 10টা হতে পারে, কারণ 6 আর 10 একটা ট্রিপলেট গঠন করে, ট্রিপলেটে কোনোদিন 11 থাকে না 12 থাকে না, মানে ইয়ের জায়গায়, অতিভুজের জায়গাটায়, অতিভুজটা সবসময় বড় হয়। সৈকত কুঠি, বুঝতে পেরেছো?
হ্যালো, এই বাকিটা বুঝতে পেরেছো কি? একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। আপনি কিউআরএ তে জয়েন করলেন না কেন? কিউ আর এ কে জয়েন করলাম না কেন? এখান থেকে কেন জয়েনটা করতে যাবে? এটা কি তৈরি করবে? ইজ দেয়ার এনি সেন্স? তুমি যেটা বলছো, আমার তো এটা রেডিয়াস পাবো না, আমার রেডিয়াস দরকার। যদি আমাদের এটা বলতো করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। ওকে, ঠিক আছে, এতটাই থাকছে। আর যদি যে রিজনিংটা আছে এখানে রিজনিংটা করে নেবে। আর একটা কোশ্চেন এখানে আছে, সেটা হচ্ছে তোমার ইয়ে দিয়ে অঙ্কটা, এই যে একটা অঙ্ক ম্যাথের বাকি রয়েছে, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমার হচ্ছে একটা সূত্র দিয়ে হয়ে যায়, সেটা পরের দিন আমি করিয়ে দেবো। এই যে এই কোশ্চেনটা কঠিন কোশ্চেন, মনে করাবে, এটা প্রথমে করি, বাকিটা বা পরের দিনের স্লাইডে আমি এটাকে দিয়ে প্রথমে স্টার্ট করবো, বা এইটা যেগুলো রইলো, ঠিক আছে? যদি কারো কিছু ডাউট থেকে থাকে সেটা জানাবে, আর কিভাবে হেল্প করতে পারি সেটাও একটু জানাবে। চলো, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। 10-15 মিনিট পরে পিডিএফ আর ইয়ে পেয়ে যাবে অ্যাপে। ওকে।